খেলাফত ব্যবস্থার প্রয়োজন কেন, কি কারণে এটা অপরিহার্য, এই সময়ে আরো বেশি কেন প্রয়োজন, এটাই হচ্ছে মুখ্য বিষয়। আমরা সবাই এখানে যারা উপস্থিত সকলের পড়াশোনা যথেষ্ট আছে এবং বিষয়টা নিয়ে সবসময় পড়াশোনা করতে হবে। আমরা বলার সময় একটা কথা বলি, এখানে অবশ্য বলা হয়নি, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা। আসলে এই যে কথাটাই বল, রাষ্ট্র ব্যবস্থা আর প্রয়োজন হয় না। খেলাফত শব্দটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা, আমি হচ্ছে খেলাফত। যখনই খেলাফত বলা হয় তখন এটা বোঝায় যে এটা ইসলামী উম্মত অথবা ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নামই হচ্ছে খেলাফত। এবং এই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজনটা এই সময়ে প্রয়োজন আছে কিনা এবং এটা কতটুকু বাস্তব এবং এটা সম্ভব কিনা, এটাই হচ্ছে একটা মুখ্য প্রশ্ন। এবং এটা বর্তমান সময়ে চিন্তার জগৎ বলেন, বুদ্ধির জগৎ বলেন, বাস্তবিক রাষ্ট্র পরিচালনার তৎপরতা বা রাষ্ট্র পরিচালনার কাঠামোর কথা বলেন, সারা পৃথিবীর সব ধরনের রাষ্ট্রগুলোকে যদি পর্যালোচনা করা হয়, এই পৃথিবীতে সবচেয়ে জটিল একটি বিষয় হিসাবে এখন উপনীত হয়েছে রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা। তার কারণ হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে পরবর্তী 30 বছর পরে কার্যত খোলাফায়ে রাশিদিনের যুগ পরিসমাপ্তি ঘটে। এরপরে ধীরে ধীরে এটা আব্বাসীয় এবং উমাইয়া খেলাফতের ধারায় চলে যায় এবং শেষ নিশানা হিসাবে 1924 পর্যন্ত তাকে খেলাফত পৃথিবীতে ছিল। এর পরবর্তী সময়ে এসে ব্যাপকভাবে জাতি রাষ্ট্রের উদ্ভব হয়েছে। জাতি রাষ্ট্র মানে একটা ভাষা, একই ভাষায় কথা বলে অথবা ভৌগোলিক কারণে একটা অঞ্চলে বসবাস করে, এই সমস্ত কারণে পৃথিবীতে জাতি রাষ্ট্রের উদ্ভব হয়েছে, যাকে নতুন জাতীয়তাবাদ বা নয়া জাতীয়তাবাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর ফলে পৃথিবীতে এখন মানে অনেক রাষ্ট্রের জন্ম হয়েছে। এখন শাসন ব্যবস্থা হিসাবে তো খেলাফতের দ্বারাই ছিল এবং এই দ্বারাই মোটামুটি চলছিল 16 শতাব্দী পর্যন্ত। এই দ্বারাটাই পৃথিবীতে বহমান ছিল, কারণ ইসলামী রাষ্ট্র ছিল না। কিন্তু গ্রেট ব্রিটেনের ইতিহাস যদি পর্যালোচনা করেন, আমেরিকা বাদই দিলাম, ওটা মাত্র 500 বছরের রাষ্ট্রের ইতিহাস, এর বেশি না। আমাদের চেয়েও এদের সভ্যতার ইতিহাস খুবই দুর্বল। কিন্তু 16 শতাব্দীতে গ্রেট ব্রিটেন পরিচালিত হতো এবং পুরো ইউরোপ পরিচালিত হতো তখন গির্জার নির্দেশ। পাদ্রীরাই ছিল ওখানে শাসন ব্যবস্থার মূল রোডার, শাসক। পাদ্রী যা বলতো এটাই বিচার, এটাই আইন, এটাই সব। তখন ধর্ম এবং রাষ্ট্র সেই সময় একটা সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে যায়, দারুণ একটা সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য গ্রেট ব্রিটেনে তারা হাউস অফ কমন একটা করে আর হাউস অফ লর্ড আর একটা করে। হাউস অফ কমন মানে আমাদের পার্লামেন্ট, যেটা এটা এরা আইন প্রণয়ন এবং রাষ্ট্র পরিচালনায় প্রত্যক্ষ ভূমিকা রাখে। আর গার্ডিয়ান কাউন্সিল, এদের অভিভাবক হিসাবে হাউস অফ লর্ড, যেটা রানীর পরিষদ হিসাবে বিবেচিত হয়। তখন হাউস অফ লর্ডে ওই গির্জার প্রতিনিধি, ব্যারিস্টারদের প্রতিনিধি, বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে, ব্যবসায়ী, ব্যারিস্টার, বিভিন্ন ব্যবসা, শিক্ষক, পেশার প্রতিনিধিদেরকে নিয়ে হাউস অফ কমন, হাউস অফ লর্ড গঠিত হয় আর রাষ্ট্র পরিচালনার জন্য হাউস অফ কমনটা প্রতিষ্ঠা করে। কিন্তু 16 শতাব্দীর আগ পর্যন্ত ওই যে রাষ্ট্র পরিচালনায় ধারায় ধর্মের যে প্রভাব,
সেটা কিন্তু ইসলাম হোক অনিসলাম হোক সব জায়গায় ছিল। এর পরবর্তীতে আধুনিক রাষ্ট্রের জন্ম হয় এবং আধুনিক রাষ্ট্রের জন্ম হওয়ার পরে দুটো ধারা পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করে। একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আর একটা হচ্ছে সমাজবাদ মানে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যখন চালু হয় তখন এটার কুফল হিসাবে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ধারণাটা উপস্থাপিত হয়। এটা পৃথিবীতে 100 বছরের বেশি কার্যকর হয় নাই, এটা এর বেশি টিকে নেই, এটা ভুল প্রমাণিত হয়েছে। এবং পৃথিবীর কোথাও কিউবা ছাড়া আর কোথাও এটা নাই। এবং কিউবা এবং চীন এখনো কমিউনিস্ট শাসন থাকলেও চীনের এটাকে বলা হয় যে নিউ ডেমোক্রেটিক কমিউনিস্ট, অর্থাৎ তারা এটার পলিসি চেঞ্জ করে কিছুটা গণতান্ত্রিক এবং কিছুটা কমিউনিস্ট থিওরিকে এস্টাবলিশ করে তারা রাষ্ট্র পরিচালনা করছে। আর অধিকাংশ রাষ্ট্রই পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছে। আর কিছু রাষ্ট্র আছে রাজতান্ত্রিক, রাজার ছেলে রাজা হচ্ছে। এই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার ধারা। এবং আমাদের বাংলাদেশ আধুনিক রাষ্ট্রের ধারায় আমরা এই দেশে পাকিস্তানেও আমরা তো মানে দুই ধাপ, প্রথম ধাপে 47-এ স্বাধীন হয়েছি, তখন আমাদের মানে ইসলামিক প্রজাতন্ত্র এখনো আছে বলে পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্র। কিন্তু 47 সাল থেকে একদম 56 সাল পর্যন্ত, 57 সালের শেষ পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রের কোন সংবিধান রচনা করা সম্ভব। পরবর্তীতে বারচল্লা চলে আসছে 58 সালে আইয়ুব খান। এরপরে আর পূর্ণাঙ্গ মানে শাসনতন্ত্র যেটা বা সংবিধান যেটা, এটা ইসলামিক প্রজাতন্ত্র নাম দেওয়া হয়েছে, কিন্তু ওই ধারায় কিন্তু সংবিধান রচনা করা সম্ভব হয় নাই। সম্ভব হয় নাই বলে যারা আনপ্যারালাল সেখানে ক্ষমতায় গিয়েছিল 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে এরা ঠিক উল্টোভাবে হেরে গিয়েছিল। এরাও যে কমিটমেন্ট দিয়েছিল এরাও সেটা রক্ষা করতে পারেনি। পরবর্তীতে সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দিয়েছে এবং ধারাবাহিকতায় আইয়ুব খান, জিয়াউল হক, মাঝখানে বুরজু কয়েদি, এভাবে এখনো চলছে। এখনো পাকিস্তান সরকার চলে, সামরিক বাহিনীর ব্যাকগ্রাউন্ডে তারা যাকে সামনে ফেলে এরাই সামনে থাকে, ওই ধারায় চলছে। কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র অথবা ইসলামিক শাসন ব্যবস্থার রাষ্ট্র হিসেবে তারা উত্থাপিত হতে পারে। ভিন্ন ধারার আরেকটি রাষ্ট্র আছে পৃথিবীতে, ইরান। তারা তাদের একটা রাষ্ট্রনৈতিক ধারা সৃষ্টি করেছে, কিন্তু পৃথিবীতে এটা তারা ছাড়া আর কোনো রাষ্ট্র অ্যাডপ্ট করতে পারে না। আমরা পাকিস্তানি রাষ্ট্রের প্রথম হওয়ার পরে যখন আমরা স্বাধীন হয়েছি, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমাদের বাংলাদেশ চলছে। এবং সেই ধারায় দুর্ভাগ্যবশত হোক আর আপৎকালীন সময়ের অভিভাবক হিসাবে হোক, আমাদের যে সংবিধান এটা একবারে হুবহু ভারতের সংবিধানকে অনুসরণ করে লেখা হয়। এখানে আমাদের মৌলিক জাতিসত্তার যে বিকাশ হওয়া দরকার এটা খুব একটা ধারণ করা এখানে হয়নি, ওটাকে অনুকরণ করে ওটাই লেখা হয়েছে। এবং এই কাজ করতে গিয়ে এই টিম দিল্লিতে বসেও করছে। সুতরাং আমাদের এই সংবিধানেও প্রকৃত অর্থে এই দেশের জনগণের পক্ষে একটা শাসন পরিচালনার জন্য যে রাষ্ট্র ব্যবস্থাপনা দরকার আমাদের সংবিধান সেটা আদৌ নিশ্চিত করতে পারেনি। যার কারণে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়, কিন্তু আমাদের মূলনীতির ভিতরে তো সমাজতন্ত্র আছে। মূলনীতির ভিতরে আমাদের রাষ্ট্রের সমাজতন্ত্র আছে না। এবং এই বিষয়ে নির্বাচন কমিশনে আমাদেরকে নিবন্ধন দেয়, কারণ আমরা তো ইসলামী রাষ্ট্র বা খেলাফত রাষ্ট্র চাই। এই বিষয়ে তারা নিবন্ধন দেবে না। তখন আমরা একটা টিম দিয়ে ওখানে হিয়ারিং অংশগ্রহণ করলাম। তখন আব্দুল মুবারক করে একজন কমিশনার ছিলেন। ওনার ব্যাকগ্রাউন্ড যেভাবে হোক আমি আগে জানতাম। আমি বললাম যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র নিয়ে যদি কেউ এখানে রাজনীতি করতে পারে তাহলে আমরা কেন পারি? কারণ বৈজ্ঞানিক সমাজতন্ত্র তো গণতন্ত্রকে স্বীকার করে না। বৈজ্ঞানিক সমাজতন্ত্র কখনোই বা সমাজতন্ত্র কখনোই গণতন্ত্রকে স্বীকার করে না। এবং গণতন্ত্র পেইন এই কারণেই এরা নতুন মাত্রায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং আমরা আমাদের মৌলিক আদর্শ নিয়ে কাজ করব। জনগণ যদি আমাদের পক্ষে আসে
তাহলে আমাদের এটা সফল হবে। আমরা তো ফোর্স করে এখানে কিছু করতে চাই না। এটা জনমত সংগঠনের ক্ষেত্রে রাষ্ট্র আমাদেরকে কোনোভাবে বাধা দিতে পারে না এবং সংবিধানে এই অধিকারগুলো নিশ্চিত করা হয়েছে, যেটা সংবিধানের ধারা 38, 39, 40, 41 পর্যন্ত এই কথাগুলো বাক স্বাধীনতা, রাজনৈতিক সংগঠনের অধিকার ইত্যাদি ইত্যাদি এখানে আলোচিত হয়। সুতরাং অবশ্যই আমরা আমাদের আইডিওলজিতে একটা রাজনৈতিক দল আমরা পরিচালনা করার সুযোগ রাখি, এটাকে আপনারা ব্যাহত করতে পারেন। তখন তারা বলতে যে কিছু শব্দ চেঞ্জ করে দিয়ে তারপরে আমাদেরকে নিবন্ধন দিল। আপনারা আগে যারা দেখছেন আমাদের গঠনতন্ত্র থেকে আমাদের ভূমিকা বাদ দিতে হয়েছে, আমাদের লক্ষ্য উদ্দেশ্যের ভাষা পরিবর্তন করতে হয়েছে, অনেক জায়গায় পরিবর্তন করতে হয়েছে নিবন্ধনের স্বার্থে। কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এটাকে প্রায়োরিটি দিয়ে এখানে কাজ করতে। এখন এই পৃথিবীর যে রাষ্ট্রের ধারা, এই ধারার ভিতরে আমরা খেলাফত প্রতিষ্ঠা করি। আমরা চাই খেলাফত, আমরা খেলাফত চাই না বা ইসলামিক রাষ্ট্র। আমরা এটা কেন চাই? এটা কি আদৌ সম্ভব? কারণ আফগানিস্তানে যখন ওনারা আসছে, সারা পৃথিবীতে এটা নিয়ে আলোচনা হয়, এটা আদৌ কি সম্ভব? জনগণ এগুলো নিয়ে আপনাদেরকে প্রশ্ন করে না? আমরা জনগণের এই প্রশ্নের মুখোমুখি এখনো যেতে পারিনি। কোনটা প্রশ্ন করে? কি প্রশ্ন? এই প্রশ্নগুলো বলে কাল তো আমাকে এখন আধা ঘন্টা প্রশ্ন করতে, কি প্রশ্ন করে? এটা খুবই গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন আছে। জনগণ দাওয়াতি কাজ তো আসলে আমরা ব্যাপকভাবে করলে আপনাদের ভিতরে প্রচুর প্রশ্ন থাকার কথা। একটা মৌলিক প্রশ্ন দাঁড়ালো যে আপনারা খেলাফত চান, এখানে তো বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, আপনারা এটাকে ইসলামিক স্টেট করে ফেললে এরা কি করবে? কথা ঠিক আছে? এরা এই দেশে থাকবে না এরা চলে যাবে? সবটা কি? এদের জন্যই তো বেশি দরকার ইসলামী রাষ্ট্র। কারণ এই যে মাইনরিটি গ্রুপ, এদের সিকিউরিটি এবং নিরাপত্তার জন্যই বেশি ইসলামী রাষ্ট্র দরকার। এ কারণে, কারণ ইসলাম কোন ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করে না এবং কোন ধর্মের ব্যাপারে কোন ধর্মের মানুষকে ইসলাম আক্রমণ করে না। ইসলাম কোন ধর্মের মানুষের অধিকারকে, নাগরিক অধিকার একটা, তার ধর্মীয় অধিকার আর একটা। নাগরিক অধিকার সে নাগরিক হিসাবে পাবে, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টানের কোনো বিষয় না, দেশের নাগরিক হিসাবে এটা সে পাবে। ধর্মীয় অধিকার তার ধর্মের জায়গা থেকে সে পাবে। কিন্তু ইসলামী রাষ্ট্র হওয়া মানে এই নয় যে অন্য ধর্মের মানুষকে জিম্মি করে ফেলা, এটা জিম্মি করার কোনো সুযোগ নাই। সুতরাং ইসলাম এবং ইসলামের ইতিহাসে এই দৃষ্টান্ত আছে, সেগুলো তুলে ধরে মানুষকে বোঝাতে। কারণ আমরা কি সেভাবে বুঝাইতে পারি? বুঝে প্রয়োজনটা মানে আমরা ইউনিয়ন কাউন্সিলে নির্বাচনে যখন দাঁড়াই, তখন মানুষ বলতে হুজুর আপনি দাঁড়াইতে বলে না, এভাবে বলে না। অথচ বাস্তবতা হচ্ছে, আমি খুবই দৃঢ়তার সাথে বলতে চাই, বাস্তবতা হচ্ছে কি এই পৃথিবী যদি মানে শান্তিতে মানুষ বসবাস করতে চায়, বাংলাদেশ কেবল না সারা পৃথিবীর মানুষ যদি শান্তিতে বসবাস করতে চায়, আপনারা দেখবেন এটা কাল পরশু এরকম কোনো বিষয় না, একটা সভ্যতার উত্তাপ পতনে কাল পরশু কোনো বিষয় না। খুব দ্রুত খেলাফত রাষ্ট্রের দিকে মানুষ দাবিত হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কেন বিকল্প নাই? আধুনিক রাষ্ট্রগুলো যারা পরিচালনা করছে, এই রাষ্ট্র পরিচালনায় যে দুর্বলতাগুলো প্রতিভাসিত হচ্ছে, মানে রাষ্ট্রকে, রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন কেউ আছেন? রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র আসলে একটা চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত একটা
সংঘ বা সংস্থা। রাষ্ট্র হচ্ছে চুক্তির ভিত্তিতে, অর্থাৎ নাগরিকরা চুক্তি করে একজনকে শাসক বানিয়েছিল প্রথমে, যিনি সকল নাগরিকের অধিকার রক্ষা করবেন। এখান থেকে রাষ্ট্রের উৎপত্তি এবং এর মধ্য দিয়ে রাষ্ট্রের বিকাশ হয়েছে, এরপরে আধুনিক রাষ্ট্রের কার্যাবলী পর্যন্ত এসেছে। সুতরাং রাষ্ট্র বলতে সেই জিনিসকে বোঝায় আইনগত একটা কৃত্রিম সত্তা। রাষ্ট্র হচ্ছে আইনগত একটা কৃত্রিম সত্তা, যে সত্তার কাজ হচ্ছে নৈতিকতা রক্ষা করে রাষ্ট্রের সকল নাগরিকদের সুযোগ সুবিধা সেগুলোকে রক্ষা করে। এটাই হচ্ছে রাষ্ট্রের মূল ধারণা। এখন এই জায়গায় পৃথিবীর কোনো রাষ্ট্র আছে? বাংলাদেশ আছে? বাংলাদেশ আছে না করে আছে? রাষ্ট্র কি মানুষের ধর্মীয় অধিকারকে সংরক্ষণ করছে? রাষ্ট্র কি মানুষের অর্থনৈতিক অধিকারকে সংরক্ষণ করছে? রাষ্ট্র কি মানুষের ইজ্জতের অধিকারকে সংরক্ষণ করছে? রাষ্ট্র কি মানুষের মৌলিক বাক স্বাধীনতাকে সংরক্ষণ করছে? রাষ্ট্র কি নারী অধিকার সংরক্ষণ করতে পারছে? রাষ্ট্র কি দুর্নীতি মুক্ত ভাবে সমাজ পরিচালনা করতে পারছে? রাষ্ট্র কি অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারছে? কিছুই পারে না। কারণ দিনে দিনে 50 বছরে আমরা উৎসবে এখন মেতে উঠছে। 50 বছরে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় এত দুর্বলতা সৃষ্টি হয়েছে, এখন এটা প্রত্যেকটা নাগরিককে পর্যন্ত টাচ করে ফেলে। প্রজাতন্ত্রের কর্মচারীরা প্রজাতন্ত্রের মালিক হয়ে গেছে। কর্মচারীরা এখন চাকর বাকরের মালিক হয়ে গেছে। এটা উল্টাটা হয়ে গেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, ভূমিহীন কৃষকদের ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়নি, কৃষি খাতের উৎপাদন ব্যবস্থাকে আরো বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হয়নি, খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়নি, প্রশাসন পরিচালনায় দুর্নীতি রোধ করা যায়নি, রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করা যায়নি, শিক্ষা ব্যবস্থার সংস্কার করা যায়নি, মানুষের মৌলিক বাক স্বাধীনতা নিশ্চিত করা যায়নি, মানুষের অর্থনৈতিক এবং সম্পদ এবং জীবনের অধিকার নিশ্চিত করা যায়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়নি, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যায়নি, মানুষের সত্যনিষ্ঠ জীবন ধারাকে লালন করার অধিকারটুকুনো নিশ্চিত করা যায়। আমি তো তখন ভুল বলছি? এই অবস্থা এখন বিরাজ করছেন। এটাকে আপনি রিভার্স উল্টায় আনেন, সবগুলো নিশ্চিত করার জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন। আমাকে একজন প্রশ্ন করলেন, ধ্যান হয়েছিলেন গতকাল, উনি আবার 3 বারের সংসদ করেছেন। আপনারা যদি এখানে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন, খেলাফত রাষ্ট্র, প্রথম কথা হচ্ছে যে সংবিধান এটা থাকবে না, সংবিধান থাকবে না, তাহলে এটা থাকবে বিএনপি মানুষ থাকবে। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন, এটা থাকবে। আপনারা সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস লিখছেন, এটা থাকবে। এরপরে আরেকটা বাক্য যোগ করবে, সর্বশক্তিমান আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস এবং একচ্ছত্র মালিক। আর বাংলাদেশের সংবিধানে এমন একটি ধারাও নাই যেটা কোরআন সুন্নাহ। আপনারা প্রথম অনুচ্ছেদ থেকে শেষ অনুচ্ছেদ পর্যন্ত তো পড়েছেন কিনা আমি জানি না, আমি খুব ভালো করে পড়েছি। বাংলাদেশের সংবিধানের একটি ধারাও নাই যেটা কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ বিরোধী অনেকগুলো অ্যাডহক সময়ে সময়ে অর্ডিন্যান্স প্রজ্ঞাপন জারি করে আইন করা হয়েছে যেগুলো কোরআন সুন্নাহ বিরোধী, কিন্তু সংবিধানের মৌলিক ধারা কোরআন সুন্নাহ বিরোধী করে না। কারণ ইসলাম মানুষের কল্যাণের জন্যই রাষ্ট্র ব্যবস্থা চায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা মানুষের কল্যাণের জন্য না। সুতরাং মানুষের কল্যাণের জন্য যদি কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং এই রাষ্ট্রের সংবিধান প্রণীত হয়, তাহলে এটার সাথে ইসলামের খুব বেশি বিরোধ থাকবে। মৌলিক বিরোধ একটা, সেটা হচ্ছে ওখানে লেখা আছে জনগণ সকল ক্ষমতার উৎস। আমরা মনে করি আল্লাহ করবো, এটা আমরা মনে করি না, এটা আল্লাহ নিজেই বলেছে। কথা ঠিক আছে?
তো গেল, তাহলে বিচারে কি আপনারা হাত কাটবেন? হ্যাঁ, হাত কাটবো। আপনারা কি যে পাথর নিক্ষেপ করে মারবেন? মারবো। একটু নার্ভাস ফিল করবো। আমরা বললাম যে আমাদের দেশে ক্যাপিটাল পানিশমেন্ট মানে সর্বোচ্চ শাস্তি, আমাদের দেশের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ফাঁসি না, মৃত্যুদণ্ড। এবং এই মৃত্যুদণ্ড পৃথিবীর এক এক দেশে, ইউরোপিয়ান ইউনিয়নে মৃত্যুদণ্ড নাই, তারা এটা উঠায় ফেলছে। অনেক দেশে আছে এই মৃত্যুদণ্ড, এক এক দেশে এককভাবে কার্যকর হয়। এক সময় এটা ওই যে শ্রদ্ধা বুঝেন তো, বাঘাটার গিলুটিন দ্বারা এইভাবে মাথার গর্দনা কেটে ফেলতে হবে। এরপরে এখন আধুনিক মেশিন দ্বারা কাটে, এরকম মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। আমাদের দেশে ব্রিটিশ দ্বারায় ফাঁসিটা, এখানে মৃত্যুদণ্ড রায়ে লেখা হয় যে মৃত্যু নিশ্চিত হওয়ার পূর্ব পর্যন্ত, নিশ্চিত না হওয়া পর্যন্ত অথবা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তার মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা একজন সিভিল সার্জন উপস্থিত থেকে পালসার চেক করে কনফার্ম করে এরপরে রসিদটি খুলে। এটা হচ্ছে মৃত্যুদণ্ড। এরপরে ধরেন 8-10 বছর আগে বা 7-8 বছর আগে একটা রায় দেখা গেছে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড। একটা রায় হচ্ছে এরকম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড। এটা আমাদের দেশে এই মানে ডিএলআর বিএলআর এগুলো বলে আছে কোর্টে রেফারেন্স হিসাবে। এখন ফায়ারিং স্কোয়াডে মানে গুলি করে মৃত্যু নিশ্চিত করে। কিন্তু মেইন পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড নিশ্চিত করে, ক্যাপিটাল পানিশমেন্ট। এখন এটা প্রতি বছর এই দেশে কতজন মানুষ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? মৃত্যুদণ্ড হইলে তো পত্রিকায় খবর আছে, ধরেন সর্বোচ্চ 200, এর বেশি তো হয় না। এত অনৈতিকতা, এত পাপাচার, এত অন্যায়, এত খুন খারাপি চলার পরেও এদেশে যদি সর্বোচ্চ শাস্তি গড়ে বছরে 200 জনের হয়, তাহলে ইসলামী রাষ্ট্রের যে মেইন স্ট্যান্ডার্ড, মেইন বেস, যেটা মানুষকে মানুষ করা, মানুষকে পরকালের জবাবদিহিতা উজ্জীবিত করা, মানুষকে একটা নৈতিক চারিত্রিক বৈশিষ্ট্যের, আদর্শিক বৈশিষ্ট্যের অধিকারী করা, সেটা যদি করা হয় তাহলে ওই সর্বোচ্চ শাস্তি কতজনেরই প্রয়োজন হবে? এটা তো খুব একটা প্রয়োজন হবে না। এরপরে বিচার ব্যবস্থার স্বচ্ছতার প্রশ্ন আছে। কেউ বললেন যে বিচার ব্যবস্থাকে এরকম থাকবে, হ্যাঁ এরকমই থাকবে। ওই প্রধান বিচারপতি যিনি আছেন প্রধান বিচারপতি থাকবে। আমরা এখন প্রধান বিচারপতির নাম আরবিতে করার তো কোনো দরকার নাই, প্রধান বিচারপতি প্রধান বিচারপতি, অসুবিধা নেই। মানে প্রধান কাজী এটা না বলে, কাজী তো এখন মানে গোত্রীয় বা বংশীয় দ্বারা হয়ে গেছে। আসলে কাজী মানে তো যিনি বিচারে কাজ করতেন। প্রধান বিচারপতি থাকবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট সবই থাকবে, পারিবারিক আদালত, ইউনিয়ন কাউন্সিলে আছে, এটাও থাকবে। কিন্তু বিচার ব্যবস্থা একটা জায়গায় পরিবর্তন হবে, বিচারক যিনি থাকবেন, আদালত শব্দটা আমি বলি নাই যেহেতু উনি অভ্যস্ত না, তার নৈতিক মান এবং চারিত্রিক মানের ক্ষেত্রে সামান্য দুষ্প্রট থাকলে তার বিচার কার্য পরিচালনার সুযোগ থাকবে। একটা এজারই থাকবে, এফআইআরই থাকবে। কিন্তু এজাহার দায়েরের পরে এজাহারে যে সাক্ষ্যের নামগুলো লেখা হবে, যে অমুক ভাই সাক্ষী দেবেন, সাক্ষ্যের এই সাক্ষীর আদালত আছে কিনা এটা যাচাই করে এই মামলা রেকর্ডে নেওয়া হবে। এখন সাক্ষীর আদালত মানে এদায়ের রেফারেন্স অনুযায়ী, ইসলামী সাক্ষ্য আইন অনুযায়ী যে দাঁড়াইয়া খায়, দাঁড়িয়ে খায় না, ধরেন আমরা পানি খাই, দাঁড়াইয়া যদি কেউ পান খায়, গান গেয়ে কেউ যদি টাকা নেয়, অর্থাৎ বিনোদন দেখিয়ে যদি কেউ টাকা উপার্জন করে, কেউ দাঁড়িয়ে খাবার গ্রহণ করে, কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে, এরকম কিছু ক্রাইটেরিয়া বলা হয়েছে যে এদের সাক্ষ্য গ্রহণযোগ্য না। এর মানে সে প্লটিং, একটা ভাসমান, তার জীবন ধারায় সুস্থ এবং সুস্থ পরিচালনা নেয়। যে ব্যক্তি তার নিজের জীবনকে নিখুঁতভাবে পরিচালনা করতে পারে না, সে আরেকজনের ব্যাপারে সাক্ষী দিতে গিয়ে তার ভিতরে গাফলাতি থেকেই যেতে পারে। সাক্ষ্য আইন অনুযায়ী, ইসলামী সাক্ষ্য আইন অনুযায়ী ওই জাতীয় ব্যক্তির সাক্ষ্য ইসলামী আদালতে গ্রহণযোগ্য না। তাহলে এইভাবে যদি সাক্ষী বাছাই করা হয়,
এরপরে মামলা হিয়ারিং এ যায়, ট্রায়ালে যায়, তাহলে বিচারের আগেই বিচার স্টার্ট, মামলার পরিমাণই তো কমে যাবে। নির্বাচন কি থাকবে, নির্বাচন থাকবে, এভাবেই থাকবে। এই যে নির্বাচন পদ্ধতি যেটা আছে, এই পদ্ধতি থাকবে, 2-3টা জায়গায় পরিবর্তন হবে। কোথায় পরিবর্তন হবে? যে কেউ প্রার্থী হতে পারবে। এখন বলা হয় ঋণ খেলাপি প্রার্থী হতে পারবে না। 300 টাকা ক্রেডিট কার্ডের বিল খেলাপির কারণে ওই গত নির্বাচনে রেজা কিবরিয়ার মনোনয়ন বাতিল হয়েছে, মনে আছে না? 300 টাকা ঋণ খেলাপির কারণে। 300 টাকা ঋণ খেলাপির কারণে আধুনিক আইনে যদি রেজা কিবরিয়ার মনোনয়ন বাতিল হয়, কিন্তু রেজা কিবরিয়া কতদূর মধ্যে টাল হয় এটা দেখা হয় না। এর মানে এর নৈতিক চারিত্রিক মান আছে কিনা এটা বিবেচনা করা হয় না। আইনের দৃষ্টিতে এখন এই পলিসিগুলো কার্যকর করা হয় পদ্ধতিটা। আমরা একজন মানুষের নৈতিক মান কতটুকু আছে, সে খ্রিস্টান হইলে তার ধর্ম অনুযায়ী তার মান কতটুকু আছে, হিন্দু হইলে তার ধর্ম অনুযায়ী তার মান কতটুকু আছে, এবং ইসলাম ধর্মের হলে এই ধর্ম অনুযায়ী তার আদর্শিক মান কতটুকু আছে, নৈতিক মান কতটুকু আছে, এবং তার ব্যাকগ্রাউন্ড দেখে প্রার্থী কোয়ালিফাই হবে। এর বাইরে কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা নাই। আর ভোটারদেরকে এইভাবে মোটিভেট করা হবে যাতে যোগ্য লোককে নির্বাচিত করতে পারে। আইনের দৃষ্টিতে যাতে সবাই সমান অধিকার পায় নির্বাচনে, এই ব্যবস্থাটা নিশ্চিত করা হবে। এই আইনও আছে, এটা কার্যকর হবে। সুতরাং আধুনিক রাষ্ট্র পরিচালনার ধারায় যে ব্যবস্থাগুলো আছে এটা ধারণ করতে খেলাফতে কোনো অসুবিধা নেই। অসুবিধা একটা, যে আল্লাহর কর্তৃত্ব এবং সার্বভৌমত্বকে স্বীকার করতে হবে, আর কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো আইন থাকে এটা বাতিল করতে হবে। আর কোরআন সুন্নাহ বিরোধী নয়, দেশের প্রচলিত আইন হিসাবে এটা প্রচলিত হয়েছে এমন আইনও ইসলামিক স্টেটে গ্রহণযোগ্য। রসুম বা রেওয়াজ, শরীয়তের 4টা নির্দিষ্ট উৎসের পরে ফকিহগণ আরেকটা উৎস বলতেন যে যেটা জাতি গোষ্ঠীর বিবেচনায় যে এটা তার রেওয়াজ বা যেটা সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী না, সুতরাং এটা প্রতিষ্ঠিত আইন হিসাবে এটা এলাও। সুতরাং এই সমাজের এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা মানে আসমান থেকে আলাদা একটা জিনিস নিয়ে আসছি, বিষয়টা তো এরকম না। এই রাষ্ট্রকে সঠিক জায়গায় সুন্দর করে পরিচালনা করার জন্য আমরা খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চাই। আমি আমার কথাটা বুঝাইতে পারি, আমি আপনারা যাতে মাঠে প্র্যাকটিক্যালি কাজ করতে পারেন এই জায়গা থেকে কথাগুলো বলার চেষ্টা করছি। আমি এই দ্বারাই যাচ্ছি না যে রাষ্ট্র কি, রাষ্ট্রের বৈশিষ্ট্য কি, রাষ্ট্রের কার্যকারিতা কি, কার্যক্রম কি, ইসলামী রাষ্ট্রের কার্যক্রমগুলো কি হবে, বা খেলাফত রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য কি হবে, খেলাফত রাষ্ট্রের কার্যক্রম কি হবে, এই দ্বারা আলোচনা না করে প্র্যাকটিক্যালি মানুষ যে প্রশ্নগুলো করে সাধারণত এগুলোর মীমাংসা উপস্থাপন করে। তারপরে প্রশ্ন হলো যে মহিলাদের ব্যাপারে আপনারা কি, মহিলারা তো যা করে তাই করবে, যা করে তাই করবে, মানে আমি বুঝছি যে উনি চাকরি বাকরি করবে, তবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে মহিলারা থাকতে পারে। ইসলামের বাইরে আর মহিলাদেরকে বাধা দেয় না। রাষ্ট্রের সর্বোচ্চ পদে মহিলা থাকতে পারবে, আর সব জায়গায় তারা কাজ করতে পারবে। তবে এটা অবশ্যই আমার বলে লাগে নাই, উনি বললেন যে এটা প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করে। না, হ্যাঁ, এই সংকটটাই এই বাংলাদেশে এখন সবচেয়ে বেশি। শিক্ষার ব্যবস্থাও থাকে, সবই থাকে, কিন্তু এটা ইসলামী আদর্শ অনুযায়ী। আর ইসলামী আদর্শই আমি বলবো কেন, মানবতার আদর্শ অনুযায়ী, নৈতিক আদর্শ অনুযায়ী, সমাজ ব্যবস্থার সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী সব মানুষই চায় শান্তিতে বসবাস, কথা ঠিক না? সুতরাং দেখেন আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে কিন্তু অনেক ভুল প্রচারণা ছিল, আস্তে আস্তে এগুলো ভাঙতে শুরু হয়ে গেল। তারাও কিছু মানে রুলিং মারছে এমন ভাবে প্রথম দিকে আসিয়া, যেগুলো আসলে অ্যালাউড। আমি মিশরে মুর্শি নামে একজন প্রেসিডেন্ট ছিলেন, নাম শুনছেন আপনারা? ভুলে গেছে। উনিও পৃথিবীর একজন, যখন মুর্শি প্রেসিডেন্ট হয়েছে
তখন সারা পৃথিবীতে আরব বসন্ত চলছে নামে কথা প্রকাশিত হয়েছে। আরব বসন্তের ফলাফল। একদিন উনি 1 বছরের মাথায় উনি আইন জারি করলেন যে রাষ্ট্রপতির আদেশে আইন। মাথা এদিক ওদিক ঘুরান নাই, কথা তো ঠিকই আছে, রাষ্ট্রপতির আদেশে আইন। আইনেরও সংজ্ঞা, খেলাফত রাষ্ট্র ব্যবস্থারও মানে সংজ্ঞা। আমিরুল মুমিনিন যা বলবেন এটাই আইন, এর বাইরে আর কোন কথা নেই। কথা আছে, কথা নেই। কিন্তু উনি তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে ওখানে নির্বাচিত হয়েছে। উনি মত নিয়েছেন, ওটাকে শপথ নিয়েছেন, ওটাকে উনি লালন করবেন। এখন উনি যদি ওই জায়গায় চলে যান যে রাষ্ট্রপতি যা বলবে এটাই অর্ডিন্যান্স, এটাই আইন, এটাই কার্যকর, তাহলে রিয়াক্ট করবে পাবো। তাহলে উনার কাজ কি, উনি এই জায়গায় থেকে মানুষের ইসলাম করার জন্য চেষ্টা করতে হবে এবং আস্তে আস্তে মানুষকে এই জায়গায় নিয়ে আসতে হবে যে জায়গায় মানুষ আসলে ওনাকে আমিরুল মুমিনিন ভাবতে শুরু করে। উনি তো আমিরুল মুমিনিন না, উনি একজন রাষ্ট্রপতি। যেদিনই এই ডিক্লারেশনটা উনি দিয়েছেন সেদিনই কেন্দ্রীয় নির্বাহী বৈঠক 1 সপ্তাহ পরে হতে ছিল। আমি বললাম যে এটা নিয়ে আলোচনা হচ্ছে যেভাবে হোক, আমি বললাম যে ওনার পতন এই নিশ্চিত উনি করেছে 2-3 মাসের ভিতরে শেষ। এরকম একটা ভয় ভীতির সৃষ্টি করে। আর সমাজ যদি আপনার উল্টা থাকে তাহলে আপনি ভয় ভীতির সৃষ্টি না করে মানুষকে আস্থায় নিয়ে আসার চেষ্টা করেন। এর মানে এই নয় যে আপনার আদর্শকে আপনি জলাঞ্জলি দিয়ে। এখন আমাকে যদি বলেন যে আপনি তো এটা নতুন কথা বলেন না, নিশ্চয়ই নতুন নয়। মদিনা রাষ্ট্র হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত এবং উদাহরণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র ঘোষণা করেন তখন সেই রাষ্ট্রে ইহুদিদের সংখ্যা বেশি ছিল, মুসলমানদের সংখ্যা কম। কিন্তু রাসূল তাদেরকে আস্থায় এনে একটা চুক্তির আওতায় এনে রাষ্ট্র ঘোষণা করেন, যাকে মদিনার সনদ বলা হয়। এবং পৃথিবীর মানবতার ম্যাগনা যদি কিছু হয়ে থাকে বা মানবাধিকারের ম্যাগনা যদি কিছু হয়ে থাকে, রাষ্ট্রনৈতিক যদি কোনো ম্যাগনা হয়ে থাকে, মূলনীতি হয়ে থাকে, সেটা হচ্ছে মদিনার সনদ। যার কারণে মুসলমানদের দিলে তো মাঝে মাঝে কোথায় তার ন্যূনতম ইমান আছে, এটা কোথায় না আমাদের রাষ্ট্রের প্রধান বা নির্বাহী প্রধান, সরকার প্রধান, উনিও মাঝে মাঝে বলেন আমরা তো মদিনার সনদ অনুযায়ী দেশ চালাই। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আপনি যে জায়গায় বসবাস করবেন এই নাগরিকদেরকে আস্থার ভেতরে নিয়ে আসার আপনাকে চেষ্টা করবেন। এবং এই ক্ষেত্রে আল্লাহ সার্বভৌমত্বকে সর্বোচ্চভাবে স্বীকৃতি থাকতে হবে। আর ওখানে সব দাঁড়ার পরেও দুটো জিনিস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালার উপরে আর কোনো ফয়সালা চলবে না। মদিনা রাষ্ট্রের মূলনীতির ভিতরে এটাই ছিল মূলনীতি। আর বাকি কিন্তু বিভিন্ন গোত্রকে অ্যাকোমোডেশন করার জন্য যেরকম দরকার এরকম দাঁড়াচ্ছে, কিন্তু মৌলিক দাঁড়াতে এটাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালার উপরে আর কোনো ফয়সালা চলবে না। সুতরাং একটা সমাজ যখন ব্যাপকভাবে নৈতিক অধঃপতনের দিকে চলে যায়, এই সমাজকে উত্তরণ করার জন্য আপনি মানুষকে আস্থায় নিয়ে আসতে হবে। এবং আস্থায় এনে ধীরে ধীরে আস্তে আস্তে আপনি পূর্ণাঙ্গ ইসলামের একটা খাঁটি ধারার ভিতরে প্রবেশ করতে হবে। এখন মানুষকে আস্থায় না নিয়ে আপনি যদি মনে করেন যে তরবারি দিয়ে একদম কুচোকাটা করে সব ঠিক করে ফেলবেন, তাহলে আপনি শাসক কোথাও অন্য পশুর শাসক হয়ে কোনো লাভ। তার মানে ঘুমায়টা বাইরে সব মানুষ বাইরে লেনদেন করে বললেন আপনি আমি ঘুমে, তাহলে আপনার খুববাসনারও মানুষ থাকবে না, আপনার শাসন করার মানুষও থাকবে না। মানুষকে আস্থা আনতে হবে। মানুষকে আস্থা আনতে হলে মানুষকে বোঝাতে হবে যে এখনকার রাষ্ট্র পরিচালনায় বা সমাজ পরিচালনায় আমাদের দেশে যে অবস্থা বিরাজ করছে এবং সারা পৃথিবীতে যে অবস্থা বিরাজ করছে, এখানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কার্যত গণতান্ত্রিক নয়। এটা সংশ্লিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে আর প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কারণ আমেরিকাতেও ভোট কারচুপি হয়ে এই অভিযোগ উত্থাপিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তো বড় গলায় বলেছে
তারপরে ভারতে লাস্ট নির্বাচনে এই ভারত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভোটের দিক থেকে, এত ভোটার আর পৃথিবীর কোথাও নেই। সেখানেও এই প্রশ্ন উত্থাপিত হয়েছে। ব্রিটেনে গত 5 বছরে কয়েকবার প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে। এতে দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান প্রধান অভিভাবক যারা, তারাই ছোট জায়গায় এখন গণতান্ত্রিক দ্বারা রাখতে পারছে না। আর বাংলাদেশে এটা একটা মানে মুখরোচক গুলি ছাড়া আর কোনো কিছুই নেই, আছে নাকি? মানে মানে দিনের ভোট আপনি রাতে দিবেন, এটা কি কোথাও লেখা আছে? কোথাও লেখা আছে? একজনের ভোট আর একজনের হিসাবে নেবেন, এটা কোথাও লেখা আছে? এখন সব জায়গায় দেখা গেছে যে একটা চুরি, ডাকাতি, অনৈতিক পন্থার দিকে মানুষ ফেলে দেওয়া এবং মানুষ এতটা অসহায় হয়ে পড়েছে। আমরা যখন খেলাফত মজলিসের পক্ষ থেকে কোথাও কোনো জায়গায় স্থানীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, আমরা যখন মানুষের সামনে প্রার্থী হই বা দাঁড়াই, মানুষ প্রথম বলে যে আচ্ছা আপনারা কি পারবেন? এখন কেন এইটা অবস্থা? এখন তো হুন্ডা গুন্ডার যুগ, টাকা আর হুন্ডা গুন্ডা, এই হইল নির্বাচন। এই জায়গায় আপনারা কি করবেন? এই হচ্ছে মানুষ। এর মানে হচ্ছে প্রতিটি নাগরিক একটা আতঙ্কিত হয়ে অসহায় হয়ে পড়ে, সত্য কথাটা মুখ খুলে বলতে পারছে না। সুতরাং প্রত্যেকটা মানুষকে এখন আমাদের গঠনতান্ত্রিক কর্মসূচি অনুযায়ী প্রত্যেকটা মানুষকে খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে এবং এই রাষ্ট্র ব্যবস্থাপনার কুফল নিয়ে আপনাদেরকে বক্তৃতা দিতে বললে আপনারা আধা ঘন্টার উপরে 1 ঘন্টা সবাই বক্তৃতা করতে পারবেন। এই কুফলগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। আর এইগুলো কেন হয়েছে? রাষ্ট্র নৈতিক জায়গা থেকে হারিয়ে গেছে, অর্থাৎ রাষ্ট্র নৈতিক না। রাষ্ট্র নৈতিক না এই কারণে যে রাষ্ট্র তো মানুষের অধিকার রক্ষা করতে পারছে না, বিচার ব্যবস্থার কোনো স্বচ্ছতা নাই, নির্বাহী বিভাগ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে পারে না। একটা মন্ত্রিত্ব গেলেই তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়। এর মানে এখনো এই গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, সরকারি দলের প্রেসিডিয়াম মেম্বার, এর মন্ত্রিত্ব যাওয়ার পরে এর বিরুদ্ধে দুদকের মামলা চলে। সিনহা সাহেব এদেশের প্রধান বিচারপতি ছিলেন, তিনি এখন কনভিক্টেড, 11 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি। সিনহার বিরুদ্ধে রায় হয়েছে না, 2 মামলায় তার 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে, এখন সত্য মিথ্যা পরের কথা, প্রধান বিচারপতির বিরুদ্ধে এরকম রায় হয়, এটা তো পরিষ্কার হয় যে এখানে বিচার বলতে কিছু নাই। আইন শৃঙ্খলা যারা রক্ষা করবে, এরা তো আপনার আমার জীবন, মান, ইজ্জত এগুলো রক্ষা করবে, কিন্তু এরা এগুলো রক্ষা করবে কি? এরা কতটা সম্পদের মালিক হইতে পারে আর কিভাবে মানুষের কাছ থেকে টাকা আদায় করতে পারে, এই প্রতিযোগিতায় এরা লিপ্ত হয়ে পড়েছে। আর কতটা চামচামি করতে পারে সরকারের, এই জায়গায় এরা লিপ্ত হয়ে পড়ছে। জনগণের কি হইল এটা নিয়ে তাদের মুঠেও মাথা ব্যথা। মানে তার বসকে সন্তুষ্ট রাখা আর নিজের প্রমোশন নিশ্চিত করা, এখন সাথে টাকার মালিক হওয়া, এটাই হচ্ছে তার লক্ষ্য। আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে যদি এরকম, এবং এখানে যারা সৎ, নৈতিক, ভালো মানুষ, এরা এক ধরনের নির্যাতন এবং নিগৃহীত অবস্থায়, এদের ভালো কোনো পোস্টিং হবে, এমনও লোক আছে ওই সমস্ত বাহিনীতে যারা ওই পোশাক গায়ে দিতে চায় না চাকরি জীবনে অবশিষ্ট সময়ে, অর্থাৎ পোশাক ছাড়াও বিভিন্ন কাজ করার সুযোগ আছে ডিপার্টমেন্ট। দু একজন তো আমাদেরকে এরকম বলতে যে আর হাতে পোশাক নিয়ে, পোশাক ছাড়া কাটে। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সামাজিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সামাজিক শৃঙ্খলা কোথাও আছে? আমাদের আমির সাহেব গত কদিন আগে সিলেটে এসে বলতে যে আমি জাহিলিয়াতের যুগের চেয়ে আরো খারাপ হয়। আসলে আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন, আমি জাহিলিয়াতের যুগের চেয়েও খারাপ হয়।
ওরা জীবন্ত কন্যা সন্তানকে কবর দিত, এখনো জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দেওয়া হয়। অনেকগুলো ঢাকা শহরে এবং এই সিলেট শহরে অনেকগুলো ক্লিনিকের ব্যবসায়ী হচ্ছে এটা জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর। এখনো নৃশংসভাবে নিরীহ শিশুদেরকে হত্যা করা হয়, পিতা পুত্রকে হত্যা করে ফেলে, পুত্র পিতাকে হত্যা করে ফেলে। ভাই ভাইয়ের কিন্তু মানে দুনিয়ার পর থেকে চলছে, পিতা পুত্রকে, পুত্র পিতাকে হত্যার ঘটনা অহরহ চলছে। কর্মচারী মালিককে, মালিক কর্মচারীকে, মানে জনপ্রতিনিধি তার মানে যা ভোটার তাকে, এরকম তো খুনের ঘটনা প্রতিদিন পত্রিকা পড়লেই তো বলে। এর মানে সামাজিক অবক্ষয় এমন জায়গায় চলে গেছে যেটা মানুষ এখন কল্পনা করতে পারে। এই অবক্ষয় রোধ করার জন্য খেলাফত রাষ্ট্র দরকার। অর্থনৈতিক অবস্থা এটা এমন একটা অবস্থার ভিতরে চলে গেছে যে সুদ ছাড়া এখানে কোনো কথাই নেই। আর সুদ তো ইসলামের সুস্পষ্ট ভাবে হারাম, সুদ হারাম না, মানে এর সাক্ষী দেওয়া হয়, এর কথাবার্তায় শরীর দেয়। সুদ চলে না এখন কোনো জায়গা, কারণ আমাদের ইসলামী লাইনে মাল্টিপারপাসের জ্বর ছিল না একসময়, খুব জ্বর ছিল মাল্টিপারপাস। চব্বিশের লোকজন আছেন ওনারা ভালো করছে না মাল্টিপারপাসের অথরিটিকে সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা সমবায় সমিতির স্থানীয় অফিস, তারা কিন্তু আপনাকে আপনার সদস্যদের ভিতরে ঋণ বিতরণ 10%, 8%, 7% সুদে ঋণ বিতরণের শর্তেই কিন্তু আপনাকে অনুমোদন দেয়। এটা নিয়ে আপনি এখন ইসলামী বানানোর চেষ্টা করতেছেন, মানুষের কাছ থেকে টাকা পয়সা আনছেন, আমি এইদিক ওইদিক বিনিয়োগ করিয়ে দেউলিয়ে হয়ে ধরেন আমাদের জঙ্গিগঞ্জ শাখার উপরে যথেষ্ট প্রভাব, আমাদের কানাইঘাট শাখার উপরে প্রভাব সিলেটের সব উপজেলা শাখাগুলোর ভিতরে আছে, জেলা শাখায় আছে। আমরা এই জাতীয় মানে অর্থনৈতিক পরিচালনার কারণে অনেক সম্ভাবনাময় দায়িত্ব সুযোগ আমরা হারিয়েছি, অনেকগুলো শাখা আমাদের বিকারক হয়। মোটেও এটা ইসলামের হবে। আমি তো ইসলামিক ব্যাংক যা করে আমি সেটাকে অর্ডার করতে চাই, এবং এটা আমাদের মহাসচিব সাহেবের সাথে নেওয়া সাক্ষী, উনি ওনার পিএইচডি হচ্ছে এই বিষয়ে, ইসলামী ব্যাংক বীমা ইন্স্যুরেন্স। তখন উনি পিএইচডি গবেষণা করছেন এবং কন্টিনিউ পড়ালেখা করতেন এবং লাগতেন। শেষ পর্যায়ে এসে ওনার মানে হার্ড ডিস্কটা মানে নষ্ট হয়ে গেছে এবং ওনার সব কিছু চলে গেছে। এটা থেকে এরা মেমোরি থেকে উদ্ধার করার জন্য এক জায়গায় কম্পিউটারটা ওই হার্ডবোর্ড মানে মাদার বোর্ডটা দেওয়া হয়েছে। সেই সুবাদে একদিন এক জায়গায় বসে 2 ঘন্টা আলাপ করেছে এবং আমি বলছি ইসলামিক ব্যাংক প্রপার ইসলামিক লেনদেন করে না। এটা আমার তো মানে এই যে কি বলে মূর্খ লোকের তো কথা একটা থাকে, বেশি থাকে। আমার কাছে ওদের যুক্তি নেই, আমার তো কথা একটাই নাই। আর উনি 2 ঘন্টা পরে বুঝাই আমি মানি না। আমার তো মানি না মানে আমি প্রশ্ন ওঠে যে আপনি এই মোবাইল কিনবেন, আমি কিনবো, ম্যানেজার সবার কাছে গেছি, এটার দাম কত? 200 টাকা। উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটা রিসিট এনে দিয়ে দেন, আমি দিয়ে দেবো। আমি রিসিট দিচ্ছি, উনি আমাকে 200 টাকা দিয়ে দিন। তো মোবাইল কোথায় এটা ম্যানেজার সাহেব দেখলেন না। ভাই মহাজন বা ভাই চালাবে এটা যায় যায় কোনোভাবেই এটা যায় না। কিন্তু ক্রয় বিক্রয়ের যে লেনদেন ইসলামিক ব্যাংক করে এটা কোনোভাবেই বৈধ হতে পারে। তো 2 ঘন্টা পরে এরকম আরো কিছু পয়েন্ট আছে। এরা মানে মুশারাকা ব্যবসা করার জন্য ফার্স্ট পলিসি নিয়ে স্টার্ট করছে ব্যাংক। 1% মুশারাকা ব্যবসা করে ব্যাংক, কোনো ইসলামিক ব্যাংক করে। আর এরকম বলে ইসলামিক ব্যাংক বলে কেউ করে, মানে সৌদি আরবের ভাষায় শরিকা ব্যবসা কোম্পানি এটা করে না, মুদারাবা করে না। তারা ওই 2টা করে, পায়সালাম আর
তো এটার মধ্যে সে তখন উনি বলতেন যে এগুলো ফ্রড ফ্রড শব্দ 2 ঘন্টা 2 জন আলোচনার পরে মহাসচিব সাহেব বলতেন যে এটা কারার ফ্রড, কিছু প্রতারণা এখানে আছে, অস্পষ্টতা আছে। এর মানে যারা শরিয়া কাউন্সিল আছে অনেক আপ্রাণ চেষ্টা করছে, তারাও যদি অস্পষ্টতা নিয়ে ইসলামী ব্যাংকিং করে তাহলে অর্থনীতির অবস্থাটা যারা সর্বোচ্চ ইসলামাই দেওয়ার চেষ্টা করছে, ইসলামের উপরে দেওয়ার চেষ্টা করছে, তারাও একটা অস্পষ্টতা নিয়ে এখানে টিকে আছে। সুতরাং বাকি ব্যাংকগুলোর কথা তো মানে বাদই। একসময় আমাদের দেশে খুব ইয়ে ছিল, মানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্রিটিশ, এদেরও ইসলামী ব্যাংকিং ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এদেরও এই সাদিক নামে ইসলামী কার্ড, ক্রেডিট কার্ড। এটা কি করে সম্ভব? সুতরাং অর্থনীতি পুরোটা গ্রাস করে ফেলছে সুদী ব্যবস্থা, যা ইসলাম কখনো এলাও করে না। সুতরাং এই সুদী ব্যবস্থা থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। অর্থনীতিতে দেখেন, আপনাকে হয়তো 2 লাখ টাকার একটা সাপোর্ট দিলে আপনি আস্তে আস্তে চালিয়ে যেতে পারবেন। আপনাকে কোনো ব্যাংক সাপোর্ট কাকে দেবে? আমরা আমরা একবার একেএস কোম্পানি ভিজিটে গেছিলাম, ওরাই নিয়েছিল আমাদেরকে। তখন তাদের পুরো প্ল্যান্ট আমাদেরকে দেখাইলো। তখন বললো 17,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক তাদেরকে ফাইন্যান্স টাকা দেয়। আমাদের গুলশান ইসলামী ব্যাংক, এটা ইনভেস্টমেন্ট অফিসার এফবিপি, অ্যাসিস্ট্যান্ট ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট জাকির ভাই, উনি এক সময় আমাদের পরিষদ সদস্য ছিল ছাত্র মজলিসে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো খুব কঠিন জায়গায় প্রতিনিয়ত চাপের মুখে থাকেন। উনি বললেন, জি ভাই, আমার এখানে 250-300 কোটি টাকা নিচে কারো ঋণ নেই। এবারে 3 জন রানিং এমপি আছে ইসলামী ব্যাংক গুলশান ব্রাঞ্চে, 250-300 কোটি টাকার নিচে কোনো পার্টির লোন নাই। এর মধ্যে রানিং এমপি 3 জন আছে। তো ও বেটা আসলে তো ইনভেস্টমেন্ট অফিসার দাঁড়িয়ে 14 বার সালাম দেওয়া লাগে। উনি বললো যে আগে পিস্তল টেবিলে রাখে, এরপরে কথা। বুঝেন অবস্থাটা? এর মানে এরাই সব টাকা নিয়ে যাচ্ছে, আর আমরা সামান্য ধরেন এই লাভ মুনাফা এই কারণে ইসলামী ব্যাংকে টাকা দিচ্ছি। এই টাকা তো ওই সমস্ত পুঁজির মালিকদের পুঁজিকে বর্ধিত করছে, আর আমরা আমাদের অবস্থান ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ ধনী গরিবের ব্যবধান, অর্থনৈতিক বৈষম্য আর প্রখর থেকে প্রখর আকার। সুতরাং এই যে চলমান রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থায় মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারেন, মানুষের মৌলিক মানবিক অধিকার নিশ্চিত করতে পারেন, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে পারেন, মানুষের সাম্য এবং ভ্রাতৃত্বের অধিকার, সৌহার্দ্যের অধিকার নিশ্চিত করতে পারেন, আইন শৃঙ্খলা রক্ষা করার অধিকার নিশ্চিত করতে পারেন, ধনী গরিবের বৈষম্য ব্যবধান এটা কমাতে পারেন, পেশাভিত্তিক বিভিন্ন মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাতে পারেন, সামগ্রিকভাবে নির্বাহী বিভাগ পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি প্রবলভাবে হ্রাস করে ফেলেছে। চরমভাবে রাষ্ট্র কিন্তু নাগরিকদের কল্যাণে পরিচালনা করতে চরমভাবে ব্যর্থ হয়। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সকল রাষ্ট্রই এই ব্যর্থতার ভিতরে আছে। তার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আদর্শিক শূন্যতা এবং আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করার কারণে এই জায়গায় এসে আমরা উপনীত হয়েছি। সুতরাং এখান থেকে যদি আমরা বেরিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা আমাদের জন্য অপরিহার্য এবং প্রয়োজন। এই দাওয়াতগুলোই মানুষের কাছে উপস্থাপন। খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কার্যত পৃথিবীর মানুষের কোনো মুক্তি সম্ভব নয়। মুক্তির লড়াইয়ের ভিতর দিয়ে কিয়ামত হয়ে যেতে পারে, মুক্তি সম্ভব। আপনাদের কোনো সংশয় আছে? সন্দেহ আছে? এটা দরকার না দরকার না? দরকার আছে বলেই তো আমরা ধরেন এখন এখানেই মানে রাজনীতি, আন্দোলন, সংগ্রাম সবই এই জায়গায় তো করি। কেন করি? এটাই দরকার। যদি এটা দরকার হয়, যেমন আপনারা মনে করেন কাজের ভিতরে গতি আসে না,
আপনাকে যখন বলা হয় যে আপনি একটু দাঁড়ান না মেম্বারে, তা আপনি তাহলে না 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 আপনি পারবেন না, তো পারবেটাকে। আপনি যদি এই সামাজিক লিডারশিপ গুলো নিতে না পারেন তো পারবে কে? তাহলে তো দুর্নীতিবাদরাই ওখানে যাবে। সুতরাং সামাজিক গ্রামে 2-3টা গ্রাম মিলে একটা মেম্বার, 4টা গ্রাম মিলে একটা মেম্বার, ওই মেম্বারের অধীনে অনেক ফান্ড থাকে, অনেক কাজ করার সুযোগ থাকে। এইটা তো আমাদের এই যে এখানে কর্মী, যে মানের কর্মী সিলেট জেলা শাখায় আছে, চাইলে আমরা সিলেট জেলার ভিতরে অন্তত 200 মেম্বার টার্গেট যদি নেই, তাহলে 5 বছরের ভিতরে, আগামী 5 বছর পরে 200 মেম্বার আমরা পাস করে নিয়ে আসতে পারবো। পারবো না? কেন পারবো? কারণ আমাদের মানুষগুলো ভালো মানুষ হিসাবে স্বীকৃত, সৎ মানুষ হিসাবে স্বীকৃত, তাদের একটা চারিত্রিক দৃঢ়তা আছে। সুতরাং মানবিক জায়গাটাকে আরেকটু বড় করতে হবে, অর্থাৎ মানুষ হিসাবে জনদরদি অথবা মানুষের কল্যাণে কাজ করার প্রবণতাটা আরেকটু বৃদ্ধি করতে হবে। আর নিজের যাই গুণ, নিজের গানটা ভালো করে গাইতে হবে। আপনার কথা, খেলাফতের কথা, আপনার আদর্শের কথা, আপনার রাজনৈতিক দর্শনের কথা, ফিলোসফির কথা, আপনার কর্মসূচির কথা আপনি মানুষকে নির্দ্বিধায় সড়ক ব্যাংকে বলতে হবে। এখন আমাকে জিজ্ঞেস করেন আপনি আত্মবিশ্বাসের সাথে এই কথাটা বলতে পারবো? খেলাফত ভিত্তিক রাষ্ট্র দরকার। আমি কোনো উত্তর দেয়নি। নায়ার ভাই বললেন যে আমরা সব জায়গায়, সব ক্ষেত্রে সবাই আত্মবিশ্বাসের সাথে করবে। আমার আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই। আমাকে যদি এখন একদম সরকার প্রধানের সামনেও দাঁড় করে দেওয়া হয়, এখানে যা বলছি সেখানেও আমি তাই বলতে, আমার কোনো অসুবিধা নেই। যেহেতু আমি একটা সরকার প্রধানের সামনে বলবো, এখন আমাদের দায়িত্বশীল ভাইদের সামনে বলছি, আমাদের মতো করে কথা বলছি, ওখানে একই কথাই বলবো, কিন্তু যেহেতু এটা কর্তৃপক্ষের সাথে বলবো, তখন কথার ভাষা হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু বিষয়ের পরিবর্তন। কারণ আমার কিছু যায় আসে না। কেন যায় আসে না? কারণ আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন প্রতিনিধি হিসাবে, আর প্রতিনিধি মানেই হচ্ছে তার নিজের কোনো অস্তিত্ব নেই। দূতের কোনো নিজের অস্তিত্ব থাকে না। দূতকে যা ফরমাইশ করা হয়, যা সাজেশন দেওয়া হয়, তাই যথার্থভাবে করাই হচ্ছে দূতের কাজ। এর বাইরে কিছু করা অন্যায়, এটা বাগাওয়াত। সুতরাং আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে প্রতিনিধির মর্যাদা দিয়েছেন, সুতরাং এই পৃথিবীতে প্রতিনিধি হিসাবে আমাদের দায় দায়িত্ব সম্পর্কেও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের প্রধান এবং অন্যতম দায়িত্ব হচ্ছে মানুষের মুক্তির লক্ষ্যে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আর এর ভিতর দিয়ে নিজেদের নাজাতের পথ খুঁজেন। যেহেতু এই মুহূর্তে আমরা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারছি না, বা করছি না, বা হচ্ছে না, সুতরাং এই প্রচেষ্টার ভিতরে সার্বক্ষণিক সর্বাত্মকভাবে নিয়োজিত থাকাই হচ্ছে আমাদের প্রধান। যেখানে আমাদের গাফলাতির কোনো অভাব, মানে এই পরিমাণ গাফের যারা কাজ করে তারা সারাক্ষণ কাজ, আর যারা করে না তারা কখনোই করে। এই ধরনের 4 ভাগ হয়ে গেছে আমাদের জনশক্তির ভিতরে। 1 ভাগ খুব পরেশানি করে, 1 ভাগ ডাকলে আসে, আরেক ভাগ মাঝে মাঝে আসে, আরেক ভাগ নড়েই না। কি আপনাদের আওতায় সিলেট জেলার কর্মী এখানে যারা আছেন আপনাদের অধীনে আছে না? মানে আপনারা নড়লে তারা নড়ে, কথা ঠিক না? এটা স্বচালিত হতে হবে। আমাদের মানে জেলার নেতৃবৃন্দ আছেন এখানে, আমরা গোয়েঙ্গাট এক জায়গায় ইলেকশন করতাম, ডৌবাড়ি, সবাই জানেন না? ওনারা এখানে দাঁড় করান, যখন এখানে আমরা যত মানুষ আছি দেখতে, তার চেয়েও ওনারা খারাপ, ঠিক আছে? আরে ওনার মানে পোস্টারের ছবি দেখার দরকার, ওনারে সরজমিনে এখানে দাঁড় করে দেখেন যে আপনারা এখানে যা মানুষ বসে আছে, চেহারা তুলেতে আপনাদের চেয়ে ওনার চেহারা ভালো। আমি ওনার কোনো আয় বা দূর কথা, ঠিক আছে? কিন্তু আমাদের সকলের চেয়ে উনি ভালো বলে ওই ইউনিয়নের জনগণের কাছে উনি স্বীকৃত, কথা ঠিক না? তাহলে আপনারা আমার স্বাস্থ্য ঠিক নাই, আমি অর্থনৈতিক ভাবে ফিট নাই, আমার তো এটা নাই ওটা নাই, কত অজুহাত দেখেন। উনি তো কোনো অজুহাত দেখেন, উনি সাহস করে নামছে, লড়াই করছে, এবং উনি বিজয়ী। কারচুপি করে ওনাকে পরাজিত করা হয়েছে এবং আরেকজনকে বিজয়ী করা হয়েছে, জোর করে, দুটি সাইড। তাই তো বোঝা গেল যে আপনি যদি মানবিক জায়গা থেকে কাজ করতে পারেন, চেহারা তুরত জামা কাপড় কি আছে আপনার,
এটা কোনো বিষয় না। মানুষ হিসাবে আপনি মানুষের কাছে যান, দেখবেন মানুষ ভালোবাসা নিয়ে আপনাকে গ্রহণ করবে। আমরা নারায়ণগঞ্জে আজকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে আমাদের যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন ভাই। উনি আমার খুব ঘনিষ্ঠ মানুষ, একসাথে জেলেও ছিলাম। আমি ভারপ্রাপ্ত মহাসচিবকে বলছি যে ওনার মেকআপ গেটআপ চেঞ্জ করে দেন। অর্থাৎ উনি কিন্তু খুবই সলভেন্ট সচ্ছল পরিবারের লোক এবং ইংরেজিতে অনার্স মাস্টার্স করেন। ওনার এগুলো চেঞ্জ করে দেন। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন এটাই তো ওনার প্যাটার্ন। চটি জুতা পরে, ফন্সের জুতা আছে, চটি জুতা, আর ঢিলে ঢেলে একটা পায়জামা পুষ, পাঞ্জাবি পাতলা এটাও পুষ, কোথাও এই পর্যন্ত লাগানো থাকে। আর পরে দুটা লাগাইছে কিনা ওনার মনেও থাকে না। আর গরমের সময় দেখা যায় মানে লম্বা একটা ওভারকোট নিয়ে চলে। কিন্তু উনি ওনার কর্মীদের ভিতরে একদম 100% পক্ষমতের ভিত্তিতে জেলা এবং মহানগর নির্বাহী কমিটিতে সিদ্ধান্ত হবে। আমরা বলছি যে এটাই এখন আমি তো চেঞ্জ করতে চাই। সিটি কর্পোরেশন মানে তো আর স্মার্ট প্রেজেন্টেশন দরকার। কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিব বলেন যে ইন্ডিয়ার এক মুখ্যমন্ত্রী আছে, এখনো চটি জুতো, অসুবিধা কি? এটাই মডেল। আমাদের দেলোয়ার ভাই বলেন, এইভাবে বলেন, মানুষ সে কাছে মানবিক জায়গা থেকে যদি আমরা যেতে পারি আমাদের কথা নেই, তাহলে দেখবেন ইনশাআল্লাহ মানুষ আমাদেরকে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। আমরাই তো আমাদেরকে গ্রহণ করি, মানুষ গ্রহণ করবে। আমরা আমাদেরকে গ্রহণ করি না। এখন আমাদেরকে আগে ট্রেনিং দেওয়া হয়েছে যে ওনারা যখন ট্রেনিং দিতে নাকি অপর ভাইকে অগ্রাধিকার এমন দেয়া দিছি, এটা শিখতে শিখতে এখন নিজের বিছনা বাড়ি ঘর সব ছাড়িয়া তালিমদের হাতে আমরা এখন ফেরারি হয়ে উঠছে। অবশ্যই অপর ভাইকে অগ্রাধিকার দেবেন, কিন্তু সেটা কেবল ইহসানের ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে। অপর ভাইকে অগ্রাধিকার দেবেন ইহসানের ক্ষেত্রে, সদাচরণের ক্ষেত্রে অপর ভাইকে আপনি অগ্রাধিকার দেবেন, উত্তম আচরণ প্রদর্শন করবেন তার সাথে। কিন্তু ইনসাফের ক্ষেত্রে কাউকে অগ্রাধিকার দেওয়া যাবে না, যা নিয়ে তাই প্রতিষ্ঠার জন্য লড়াই করতে। কথাটা বুঝতে পারছি? এখন আসেন আমার দিকে। আমার যদি এখন এক জায়গায় জনগণের খেদমত করার সুযোগ থাকে আর আমি সেটা না করি, তাহলে আমি আমাকে গ্রহণ করলাম না। এবং আল্লাহ তাআলা আমাকে যে মানে তৌফিক দিয়েছেন বা তৌফিক এনায়েত করেছেন, এটার তো শুকরিয়া আদায় করলাম। কিন্তু আমি আমার প্রতি বেহিসাবি করি, মানে আমি আমার প্রতি জুলুম করি। এইভাবে প্রতিনিয়ত আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছি। অন্য মানুষ তো করছে। সরকারের জুলুম নিয়ে আমরা যতটা সরব, জাহিলিয়াতের জুলুম নিয়ে আমরা যতটা সরব, নিজেরা নিজেদের প্রতি যে জুলুমগুলো করছে এটা নিয়ে কখনোই আমরা একবার চিন্তাও করি না, আত্মবিচারও করি না, আত্মসমালোচনাও করি না। আমার যে যোগ্যতা আছে, আমার যে সুযোগ আছে, আমার যে সামর্থ্য আছে, আল্লাহ তাআলা আমাকে যে সামর্থ্যটুকু দিয়েছেন, এটা নিয়ে আমি আমার মতো করে সংগঠনের কাজটা আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে আমার দায়িত্ব আমি পালন করছি কিনা, এই বিবেচনা থেকে যদি আমরা আমাদের কর্মী বাহিনীদেরকে কাজে লাগাতে পারি, দেখবেন সিলেট জেলা বাংলাদেশের একটা মডেল জেলা হিসেবে এই রিসোর্সটা আপনাদের আছে।